বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব। জুলাই সনদের বৈধতাই তো ভোট প্রশ্ন, যদি সেটা দেওয়া যায় তাহলে তার কোনো নির্বাচন হতে পারে। আমি আবারও বলি, আমরা গণভোটের বিপক্ষে ছিলাম, বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে সেরকম। যারা এখন পিআর এর কথা বলছে, পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন, তারা গণভোটের পক্ষে। সরাসরি সাহেব যখন বললেন যে গণভোট হতে পারে, শুধু একটা প্রশ্ন আছে, এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে, এই নোটা ডিসেন্ট দিয়ে কিভাবে ভোট হবে? জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না। উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে নামবো, মানে যে ডিসেনশন গুলো আছে সেগুলো একটা প্যাকেজে, বাকিগুলো মিলে একটা টোটাল প্যাকেজ, তারপরে গণভোট হবে। ধরে নেন দিস ইজ ক্লোজ ফর নাও, ভোট হয়ে গেল, সংসদ প্রশ্ন, তখন এটা ওপেন করলে এর যত ডিসিশন আছে তার জন্য মেবি একটা দ্বিতীয় গণভোট করতে হবে। এই প্রস্তাব দেওয়ার পরে আমি জামাতের কোনো নেতাদের সাথে কথা বলছিলাম, ওনারা সেই মুহূর্তে কোনো কমেন্ট দেননি। কিন্তু বিষয়টা হয়েছে, আমি এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বলি, আপনি কি জুলাই সনদের রেকগনিশন চান? মেইন এই অভ্যুত্থান হয়েছে, তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চান, যুক্তিসঙ্গত সবকিছুই, এগুলোর একটা কনস্টিটিউশনাল এগ্রিমেন্টও দরকার, স্বীকৃতি দরকার, ঠিক আছে। কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে, কনস্টিটিউশনাল অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন? আমি জানি যখন যে কথাগুলো বলছেন একটু জটিল করে দিতে পারে, এই জন্য সহজ করে ফেলি আমি আপনাদের কাছে। এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশনাল অর্ডার দেবে? এই অন্তর্বর্তী সরকারটা কেমন? বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা 106 এর রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। তাহলে 106 দরকার লাগলো কেন? আপনাদের বিতর্কটা এইখানে আছে। এবং এটার জন্য যারা আজকে এই পিআর এর কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এটি সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায় ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেতে হচ্ছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার যদি নাও দেয়, তাহলে 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি। গণভোটে গেলে এটার স্বীকৃতি হয়, বাকি যতগুলো ব্যাপার আমাদের এগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে। এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি, আমি তো ভাই বিএনপি করি না, এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ থাকে না। আমি আমার দল করি, আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে, সেই বিবেচনা থেকে বিএনপি করি না। কিন্তু তারপরে আমি এটা বলবো, ধরেন মূল বিষয়টা অবিশ্বাস। আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাওয়ার পরে করবো, অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে, সবাই বলেছে। আমরা কাগজে সই করব, তারপরে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো। তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না, আমি তো বলতে পারি আপনি বিশ্বাস করে করবেন, আমি কি করবো? আমি আপনার বিশ্বাস করার জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয়, আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে, কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে
এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। ধন্যবাদ, কথাবার্তা লম্বা করবো না। আমি মনে করি এখন এটাই হলো বড় প্রশ্ন, পিআর বড় নয়। আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করে, কিন্তু প্রশ্ন করেছেন যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তার পিআর নিয়ে বললো না কেন, এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছি যে আপনারা আলোচনার টেবিলে আছেন, আবার সরাসরি রাস্তাতে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? আমাকে বলছেন লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন, আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারেন নাই। আমি বললাম আলোচনা চলছে, সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখনো হয়। যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয়। আন্দোলন যখন আমরা রাজপথে করি, রক্ত ঝরে, গুলি ঝরে, মানুষ বলে, তখন শান্তির আলোচনা হয়, যে তখন নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি হতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা দেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয়। কথা বলতে পারেন না। আমি বললাম যে এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে। বলে না, এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝাতে দেখালো যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই। আমি তাদেরকে কাজ করাচ্ছি না, কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন। আমি মাঝে মাঝে বলি নির্বাচন সামনে জাতীয় ঐক্য করে সাকি আমার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে, আমি তো বলবো সাকি কোনো যোগ্যতা কি? আমি যোগ্য, কারণ আপনারা আমাকে ভোট দেবেন না। আমি প্রমাণ করবো যে সাকির থেকে আমি যোগ্য, নাহলে আমি জিতবো না। সমস্ত দল, সমস্ত বিশ্বজুড়ে এটা হয়। তারপরে বলে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। আপনি এজেন্ডা বলেন এই পোস্টে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনে এই লড়াইগুলো আমরা করবো, আমরা তা করবোই। নিশ্চয়ই আমরা বলবো যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দরকার আমরা সেটা দেবো, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা তো না। আমি তো পিআর চাইতেই পারি, আপনি নাও চাইতে পারেন। আমি পিআর চাই, নিচেরটাতে চাই, কিন্তু উপরেরটাতে চাই। খুশি ভাই চান না, কিন্তু আমি খুশি ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হতে কোনো কারণ নেই। আমরা আবার আলোচনা করবো, করতে করতে এক জায়গায় আসবো। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স। আমি আজকে যা বলছি তাই আপনি মেনে নেবেন সরাসরি, এটার নাম ডেমোক্রেসি নয়। গণতন্ত্র বরঞ্চ বলে এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়। মেজরিটি রুল তো বটে, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আমরা আলোচনা পর্যালোচনা বাকি যা আছে তাদের বলবার সুযোগ দিতে হবে। সেইভাবে জ্ঞান তৈরি হয়। জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না, বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না।